হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন 2 পর্ব 44, 45 এবং শেষ পর্ব। লেখিকা স্মিতা শিকদার সামিয়া। হঠাৎ বারান্দা থেকে ধপ করে আওয়াজ হওয়ায় রূপের ঘুম ভেঙে যায়। সদ্য ঘুম ভাঙায় বেশ বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠতে যায় সে। তবে তার পূর্বেই শুভ্র ভিতরে চলে আসে। কিশোরী হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি? শুভ্র ছোট ছোট চোখ করে বলে, তুমি তো বললে আসতে, এখন আবার এমন বিহেভ করছো যেন কিছু জানো না। রূপ আমতা আমতা করতে লাগলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম আসতে। এসেছো ভালো, এখন যাও প্লিজ, আমার বেশ ঘুম পাচ্ছে। বলেই শুয়ে পড়ে। অনেকক্ষণ পরও কোনো সাড়া না পেয়ে রূপ ভাবলো শুভ্র চলে গিয়েছে, তাই বেশ স্বাচ্ছন্দ্যে পাশে করে চোখ জোড়া মৃদু খুলতেই হতভম্ব হয়ে বসে পড়ে। তুমি এখানে কি করছো? তোমাকে না বললাম চলে যেতে? শুভ্র ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এহ, অত কষ্ট করে ঘুম বাদ দিয়ে হাই স্পিডে বাইক চালিয়ে এসেছি, এমনিতেই চলে যাব না? আমি এখানেই থাকবো বউয়ের কাছে, আর ভুলে কোনো ঝামেলা করবে না, না হলে এত রাতে তোমার ঘরে অচেনা যুবক তোমার মা ভাই জানলে। রূপ ঢোক গেলে তার দিকে তাকাতে দেখে তার ঠোঁটের কোণে শয়তানি হাসে। মনে মনে নিজেকে শাসিয়ে বলে, মরার শাস্তি দিতে নিছিলি না, এখন তোর শাস্তি তুই ভোগ কর, ইডিয়েট। বিধানে হাতে দোহা ওঠানো উষ্ণ কফির কাপ ধরিয়ে আকাশের দিকে তাকায় বিথি। গোপনে এক দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করেন, ক্লাস 8-এ পড়ি তখন বড় খালা তার একমাত্র ছেলেকে নীলাদ্রিকে নিয়ে আমাদের বাড়ি ঘুরতে আসে। ছেলেটা আমার চাইতে বেশ 6-7 বছরের বড়, তবু যেন আমার সাথে বন্ধুর মতো মিশার তীব্র প্রচেষ্টা। একসময় বন্ধুত্ব হয়েও যায়, কিন্তু ক্লাস 10-এ উঠতেই সে আমাকে প্রপোজ করে। কিন্তু আমি তাকে এভাবে কখনো দেখিনি, তাছাড়া আমার এসবে জড়ানোর কোনো ইচ্ছেই ছিল না, তাই না করে দিই। কিন্তু ফলস্বরূপ যা হয়, বলেই থামে, আবার বলে, ভাইয়া সুইসাইড করার ট্রাই বড় খেলা দেখে ফেলায় খুব একটা গভীরভাবে হাত কাটতে পারেনি। আমরা সবটা শুনে হসপিটালে যেতেই খালা আমার কাছে অনেক কান্না করে। অতটুকু বয়সে এত কিছু বোঝার সক্ষমতা ছিল না, শুধু বুঝেছিলাম ভাইয়া আমার জন্য আমার মরতে বসেছে। ভাইয়া সুস্থ হতেই বড় খালা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দেয়, আর এমনভাবে বলে যে আম্মু আব্বু মানা করতে পারে না। আমার ইচ্ছে জানা ছাড়াই এক প্রকার চাপিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্তটা। আমি এরপর থেকে বড় হয়েছিলাম এটা মেনে নিয়ে যে আমাকে একদিন ভাইয়ার স্ত্রী হতে হবে, না হলে ভাইয়ার মৃত্যুর জন্য আমি দায়ী হব। কিন্তু হঠাৎ করেই আপনার সাথে বিয়ে দেয় আব্বু আম্মু। এবারও আমার ইচ্ছের কোনো মূল্য দেয় না, এতটুকু অতীত নীলাদ্রের সাথে জড়িয়ে। নিজের কথা শেষ করেই বিধানের দিকে করুণ দৃষ্টিতে তাকায় সে, কিন্তু যুবকের চোখ মুখে নির্লিপ্ততা দেখে নত মাথায় কাতর গলায় বলে ওঠে, বিশ্বাস করেন বিধান, এর চাইতে বেশি কিছু ছিল না আমাদের মাঝে। আমি তাকে ভালোবাসতাম না। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। কথাটা শেষ করে মাথা উঠাতে দেখে বিধান তার একদম কাছে দাঁড়িয়ে, এতটাই যে যুবকের নিঃশ্বাস ছিটকে পড়ছে তার মুখশ্রীতে। তার শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যাচ্ছে, প্রেম আসে, চোখ জোড়া বদ্ধ করে ফেলে। বিধান শ্লথ গলায় বলল, তাকে ভালোবাসো না তাহলে কাকে বাসো? কাঁপা কাঁপা গলায় বিতি উত্তর দিল, আমি? তুমি? আমি ভালোবাসি, তুমি ভালোবাসো? চোখ মুখ খিচে এক শ্বাসে বলে ফেলে, আমি আপনাকে ভালোবাসি। ভয়ে লজ্জায় চোখ জোড়া বন্ধ করে রাখে সে। হঠাৎই গালে আলতোভাবে ঠোঁটের ছোঁয়া পেয়ে চমকে ওঠে, চোখ জোড়া খুলে ফেলে। বিধান দুষ্টু হেসে তার কোমর জড়িয়ে বলে ওঠে, আই লাভ ইউ টু মাই জান। তুমি কি একান্তই আমার হবে মায়াবতী সারা জীবনের জন্য? বিতি লজ্জায় মাথা নত করে বলল, হব। এভাবে গভীর আধার রাত্রিতে পূরণ পেল দুজনের ভালোবাসা। সূচনা হলো মধুময় এক প্রেমকথা। এক মুঠো রোদের আগমন ঘুম ভাঙে বিথির। ঘুম ঘুম চোখে উঠতে চেষ্টা করে পারল না। খেয়াল করে দেখে বিধান তার দেহের সম্পূর্ণ ভার
তার গায়ে দিয়ে রেখেছে। নিজের পরিস্থিতিতে নিজে বেশ লজ্জায় পড়ে যায়। কোনো রকম বিধানকে ধাক্কিয়ে সরায় এবং শাড়িটা পরে ওয়াশরুমের দিকে চলে যায়। এদিকে বিধান ঘুম হালকা ভাঙলে পাশে বিতিকে না পেয়ে অবাক হয়। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে স্বস্তির শ্বাস ফেলে সেও স্টাডি রুমে ওয়াশরুমে চলে যায়। বিতি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বিধানটাই বাজছে। কিছু না বলে মিনি টেরেসের দিকে এগিয়ে যায় কাপড় রোদ দিতে। পিছন থেকে বিধান বলে ওঠে, হিজাব পরে রেডি হও, আমরা তোমার বাসায় যাব। এখন কেন? অবাক হয়ে প্রশ্ন করে বিধানের পানে তাকায়। দরকার আছে বিট্টু পাখি, যা বলছি তা করো প্লিজ। বলে নিজের কাজে চলে যায় সে। সেই সাথে ভাবতে লাগে, বিধান চৌধুরী আমাকে প্লিজ বলল, ভাবা যায় এসব? রূপ রূপ মামনি, প্রিন্সেস ওঠো, এখন স্কুল যেতে হবে তো আজ। মিসেস চৌধুরী বিরামহীন ডাকাডাকিতে ঘুম ভাঙে রূপের। শুভ্রের কথা মনে পড়তেই পাশে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ শুভ্রের কোনো অস্তিত্ব নেই ঘরে। বেডে একটা হলদে বর্ণের চিরকুট রাখা। কিছু না ভেবে হাতে নিয়ে পড়তে শুরু করে সে। ডন্ট ওয়ারি, আমি ভোরের আলো ফোটার আগেই চলে যাচ্ছি। এত সমস্যাতে পড়তে হবে না তোমায় আমার জন্য। রূপের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে, ছেলেটা আর যাই হোক এদিকে অনেক ভালো। কাল রাতে একা একা বিছানায় আমার সাথে ছিল, অথচ আমার শরীরে একটা ছোঁয়াও লাগেনি তার, যেখানে আমি তার শরীয়ত মোতাবেক স্ত্রী। এসবের মাঝেও আবারও মিসেস চৌধুরী ডাক দিয়ে ওঠে। রূপ সব ভাবনা বাদ দিয়ে চেঁচিয়ে বলে, উঠেছি আমি ডিয়ার মামনি। মাম্মা, মা। বিথির বাবা মায়ের দিকে জিজ্ঞেস দৃষ্টি নিক্ষেপ করে আছে বিধান। বিথি ও নীলাদ্রি, তাদের সবার হৃদয়ে একটাই প্রশ্ন, যেহেতু নীলাদ্রির বিয়ে আগে থেকেই বিথির সাথে ঠিক হয়েছিল, তাহলে এসব কেন হলো? বিথির বাবা বেশ লজ্জিত বোধ করছে মেয়ের জামাইয়ের সামনে এসব বিষয়ে আলোচনা করার কথা ভেবে। আয়েজা বেগম তা বুঝতে পেরেই বললেন, তোমার না কি যেন কাজ আছে অফিসের, তুমি ঘরে যেয়ে তা শেষ করো, আমি এদিকটা দেখছি। তিনি কিছু না বলে জোরপূর্বক হেসে সেখান থেকে উঠে চলে গেলেন। কয়েক মুহূর্ত আয়েজা বেগম গলা খাঁকড়ে দিয়ে বললেন, নীলাদ্রি পড়ালেখার জন্য বাইরে যাওয়ার কয়েক মাস পরেই আপা বাড়িতে আসে। তখন বিথি ভার্সিটিতে প্রথম বর্ষে। আপা এসে খানিক আমতা আমতা করে বলে, দেখ আজু, নীলের বিয়ে আমরা বিথির সাথে করাতে পারছি না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি অবাক হয়ে বলি, কি বলছিস এসব বাবা, তোর মাথা ঠিক আছে? আপার কণ্ঠ কিছুটা শক্ত হয়ে আসে তখন। যা বলছি একদম ঠিক বলছি। আপার এমন খামখেয়ালিপনায় বেশ মেজাজে খারাপ হয় আমার, তাই রাগ দেখিয়েই বলে উঠি, আপা কি যাচ্ছে তাই বলছিস? আমরা তো তোর কাছে যাইনি, তুই ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছিলি, আমরাও তোর রিকোয়েস্ট শুনে না করতে পারিনি। আমার মেয়েটা এখন যখন এই আশা নিয়ে বসে, তখন তোরা এসব বলছিস? তো আর কি করতাম? তোর ওই জাদুকরণী মেয়ে আমার ছেলের মাথা খেয়ে বসেছিল, না হলে আমার ছেলে আমার জীবন দিতে যেত। আর তোর মেয়েকে কি যোগ্যতা আছে আমার বাড়ির বউ হওয়ার? না আছে রূপ, না কোনো বড় পদবি। আর তোদেরই বা কি যোগ্যতা আছে আমার ছেলের শ্বশুর শাশুড়ি হওয়ার? কোথায় তোরা সামান্য মধ্যবিত্ত পরিবার, আর কোথায় আমার স্বামীর বড় ব্যবসা? এত কথা বলে লাভ নেই। তখন এসব করেছিলাম ছেলেকে ভালো রাখতে। এখন বাইরে পাঠিয়েছি যাতে সে ওইখানের পরিবেশে তোর ব্যাকডেটের আনস্মার্ট মেয়েকে ভুলে যাবে। আর ওর বাবা ছোট থাকতে যেই বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছে তাকে বিয়ে করবে। সেদিন নিজের বোনের কথায় এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে কথার বিপরীতে একটা কথাও বলতে পারিনি। এরপর আমি আর বিতুর বাবা নিজেদের সামলে নেই, কিন্তু বিতিকে কিছুই জানাই না, কারণ সে কেমন না কেমন রিয়েক্ট করে। এত সব বঞ্চনা শুনে আমার মেয়েটা যদি ভেঙে পড়ে। কিন্তু এরপর যেই কয়টা বিয়ের প্রস্তাব আসতো, যত ভালোই আসতো, সে মানা করে দিত, কারণ ভাবতো এমন করলেই নীলাদ্রি মারা যাবে। তাই শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য করে ওকে তোমার সাথে বিয়ে দেয়। নিজের কথাগুলো শেষ করে সামনের সোফাতে বসে থাকা মেয়ে ও মেয়ের জামাইয়ের দিকে তাকায়। বিতির চেহারায় বিস্ময় স্পষ্ট হলেও বিধান স্বাভাবিকভাবেই এর মাঝে নীলাদ্রি নাকচ করে বলে ওঠে, না না না, এ সম্ভব না। আমার বিয়ে যদি ছোটোবেলা থেকেই আব্বু আমার ঠিক করে রাখতো, তাহলে অ্যাটলিস্ট আমাকে জানাতো। তুমি মিথ্যে বলছো তোমার দোষ লুকাতে। তুমি নিশ্চিত বিধান চৌধুরীর টাকার লোভে পড়ে বিধিকে জোর করে? আর শেষ করতে পারল না, কারণ তার আগেই বিধান ঠাস শব্দে এক থাপ্পড় মারল তার গালে। তীব্র রাগ নিয়ে বলল,
একদম বিয়াদি করবে না। মা যা বলছে ঠিকই বলছে। তোমার বিয়ে যে ছোটবেলা থেকে আমার কাজিন দিশার সাথে ঠিক তা দিশা সহ আমরা সবাই জানি। তাই তো বিতি যখন কাল রাতে তোমার সাথে ওর অতীত খুলে বলল, তখনই মনে হচ্ছিল কোনো ঘাপলা আছে এখানে। তাই ক্লিয়ার হতে চলে আসি, সাথে তোমাকেও নিয়ে আসি। কারণ আমি চাইনি আমার বউয়ের উপর কেউ কোনো প্রকার দায় রাখুক। আর হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে বাসায় তোমার বাবা মাকে যে জিজ্ঞেস করো। বিধির চোখ জোড়ায় আজ বিধানের জন্য থাকা ভালোবাসার সম্মান দ্বিগুণ হারে বেড়ে গেল। তার আজ সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। এরপর কেটে গিয়েছে 5টি বসন্ত। এই 5 বছরে বিধান ভীতির ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান, যে পুরোটাই বিধানের মতো। রূপ ও শুভ্রের মান অভিমান ও প্রতিশোধের খেলাও শেষ হয়েছে। রূপ শুভ্রকে ক্ষমা করলেও কোথাও একটা কিন্তু রয়ে গিয়েছে। তবুও সে বাকি জীবন পাড়ি দিতে চায় শুভ্রের সাথে। বিধান প্রথমে এই সম্পর্ক মেনে নিতে না চাইলেও বোনের চাওয়ার কাছে হার মানে। 1 মাস হলো তাদের ভালোবাসাও ঢাকঢোল পিটিয়ে পুনরায় বৈধতা পেয়েছে। আজ বিধি বিধানের একমাত্র পুত্র রিয়ানের 4র্থ বার্থডে উপলক্ষে বিশাল পার্টির ব্যবস্থা করা হয়েছে। সে আমেজেই নববধূর মতো সেজেছে চৌধুরী নিবাস। বিধি তৈরি হয়েছে কিনা দেখতে সে থমকে যায় বিধান। মেয়েটার পরনে কালো জামরঙা আবায়া, চোখ জোড়ায় এক বিন্দু কাজল লেখা আঁকা। তবে তখনও হিজাব বাঁধেনি। দেখতে প্রথম দিনের মতো লাগছে মায়াবতীকে। আজকাল ছেলেটার জন্য মায়াবতীকে এমনিতেই তেমন একান্ত নিজের করে পায় না। তাই আশেপাশে তাকিয়ে ছেলেকে না দেখে স্ত্রীর দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই মা শব্দ তুলে ছেলের ঘরের দিকে আভাস পায়। সে হতাশা জড়িয়ে থাকা শ্বাস ফেলে সেখানে দাঁড়িয়ে যায়। বাবা, বাবা, তুমি এখানে কি করছো? ফুপি তোমাকে খুঁজছে তো। ছেলের স্বাভাবিক কথায় বড্ড কপট রাগ হয় বিধানের। জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ রে বাপ, তুই থাক তোর মার কাছে, আমি যাচ্ছি। কথাটা শুনেই কি বুঝে কে যেন রিয়ান খিলখিল করে হেসে দেয়। দেখতে দেখতে আনন্দের সহিত বার্থডে কেক কাটা শেষ হয়। রূপের এক্সাইটমেন্ট দেখে শুভ্রের মনে হচ্ছে এটা রিয়ানের নয়, রূপেরই বার্থডে এবং রিয়ানও তারই ছেলে। ভিড়ের মাঝেই লোক চক্ষুর আড়ালে রূপের কোমরে ধরে নিয়োজিত কাছে টেনে নেয় তাকে। রূপ চমকে ওঠে, পাশে ফিসফিসে বলে, কি করছো এসব? কেউ দেখলে কি মনে করবে? শুভ্র খামখেয়ালি ভাব দেখে বলে, ধুর, এসবে পুরনো দিনের ডায়লগ বাদ দাও তো। নতুন কথা শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি যে আমাদেরও একটা ছোট্ট রিয়ান লাগবে। সো গেট রেডি ফর দিস। কথাটা বলেই সবার আড়ালে রূপের গালে চুমু দিয়ে তাকে সেখান থেকে চলে যায়। আর রূপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সব মেহমানদের মাঝে একজোড়া পরিচিত মুখশ্রী দেখে বিধান ভীতি বেশ অবাকই হয়। এরা আর কেউ নয়, দিশা নীলাদ্রি। দিশা হেসে বলে, আমাদের দেখে অবাক হলি বুঝি? বিধান সৌজন্যতার হাসি হেসে বলে, না, তেমন কিছু নয়। তোমরা একসাথে? নীলাদ্রি ম্লান হেসে উত্তর দিল, কি করব বলো, বাবা মায়েদের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত। তবে মন্দ নেই একসাথে, বেশ আছি অপূর্ণতার গল্প নিয়ে পূর্ণ হয়ে, আলহামদুলিল্লাহ। এভাবে নানা ধরনের আড্ডা ও আনন্দের মাঝে পার্টি শেষ হয়। রাতে বিধান সব কিছুর হিসাব নিকাশ করে ঘরে ফিরে দেখে ছেলে তার আগেই ঘুমিয়ে পড়েছে, আর স্ত্রী চুলে বিনুনি কাচ্ছে। আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরে সে। তাকে সরিয়ে দিয়ে বিথু তাকে ওয়াশরুমে পাঠায়। রাত গভীর। বিধানের বুকে মাথা রাখা অবস্থায় বিথি প্রশ্ন করে ওঠে, আচ্ছা, আপনি আমাকে ভালোবেসেছিলেন কখন? বিয়ের সাথে সাথেই নাকি আরও পরে? বিয়ের আগেই। বিথি অবাক হয়ে বলে, কি, কিভাবে? বেশ লম্বা কাহিনী। কথাটা বলে কিছুটা থেমে বিধান অতীতের পাতায় ভ্রমণ করতে চলে যায়। সাথে সঙ্গী হয় বিধি। আজ কারো গল্প পরিপূর্ণতায় পরিপূর্ণ, তো কারো গল্প অপূর্ণতায় গল্প নিয়ে পরিপূর্ণ। তবে সবাই আছে, বেঁচে আছে, ভালো আছে। সবাইকে ভালো থাকতে হয়। কারোর জন্য থেমে থাকা যে বড় মুশকিল। তবে কোথাও একটা কিন্তু থেকে যায়। সমাপ্ত। গল্পটি গল্পটি ভালো লাগলে অবশ্যই